জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমো শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরায়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। সমবেত ভক্তমন্ডলী, আজকে পঞ্চতন্ত্রের ক্লাস শুরু করার আগে আমি আজকের দিনের তাৎপর্য সম্বন্ধে একটু বলছি। যে আজকে হচ্ছে 15ই আগস্ট, খুবই তাৎপর্যপূর্ণ দিন ভারতবর্ষের ক্ষেত্রে। কারণ 1947 সালের 15ই আগস্ট এই দিনটিতেই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল 200 বছরের পরাধীনতার পর। তো এই যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, এটা অনেক প্রাণের বিনিময়ে। ভারত মাতার অনেক সুযোগ্য সন্তান এই স্বাধীনতার লাভের জন্য তাদের নিজেকে বলি দিয়েছেন, আত্মাহুতি দিয়েছেন। আজকে তাদের আমরা স্মরণ করি, আর স্মরণ করি তাদের সে আত্মত্যাগের কাহিনী। আর আমরা প্রার্থনা করি যে ভারত মাতার চরণে আমরা যেন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি এবং ভারত মাতার সেবায় আমরা যেন নিজেদের অর্পণ করতে পারি। আমাদের জীবনের মূল লক্ষ্য হচ্ছে এই ভারত মাতার সেবা। কারণ ভারত শুধুমাত্র একটি ভূখণ্ড নয়, এটি একটি সনাতন ধর্মের দেশ এবং অনেক মুনি ঋষির আবাসস্থান। সেই জন্য ভারতবর্ষ পৃথিবীর ইতিহাসে একটা বৈশিষ্ট্যপূর্ণ স্থানের অধিকারী। সেই ভারতবর্ষের আমরা সন্তান, ভারত মাতার সন্তান। আজকের এই পুণ্য দিনে ভারত মাতার শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করি এবং সেই সব বীর শহীদদের, সেই সব বীরাঙ্গনাদের যারা নির্ভয়ে দেশের স্বাধীনতার জন্য নির্ভয়ে অগ্রসর হয়েছিলেন এবং নিজের প্রাণ মন সমস্ত অর্পণ করেছিলেন, তাদের ঋণ আমরা কোনোদিনই শোধ করতে পারবো না। তাদেরও শ্রীপাদ পদ্মে আজকে শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার এই পঞ্চতন্ত্রের ক্লাস শুরু করব। পঞ্চতন্ত্রের ক্লাস শুরু করার আগে আমি একটু ভূমিকাটা পড়ে নিই, কারণ কি সবাই তো আর সব দিন উপস্থিত থাকেন না। সেই জন্য ওইটা বলে তারপরে আমি গল্পের এটা শুরু করব। পঞ্চতন্ত্রে বলা হয়েছে, গল্পের প্রতি মানব মনের আকর্ষণ চিরন্তন। আজ থেকে প্রায় 2000 বছর আগে পঞ্চতন্ত্র গ্রন্থটি রচিত হয়েছিল। দাক্ষিণাত্যে বিষ্ণু শর্মা নামে একজন ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন। তিনি এই গ্রন্থ রচনা করেন। পৃথিবীর প্রায় 50টি ভাষায় 200-র বেশি সংস্করণ পঞ্চতন্ত্রে প্রকাশিত হয়েছে। এর বিষয়বস্তু কি? মহিলারোপ্য নগরীর রাজা অমর শক্তির 3 পুত্র, বহু শক্তি, উগ্র শক্তি ও অনন্ত শক্তির সুশিক্ষার জন্য বিষ্ণু শর্মা নীতি শিক্ষামূলক এই গ্রন্থটি রচনা করেন। মূল গ্রন্থটি 5টি খণ্ডে বিভক্ত বলে গ্রন্থটির নাম হচ্ছে পঞ্চতন্ত্র। এই 5টি খণ্ড বা তন্ত্রের নাম মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকলুকীয়, লব্ধ প্রনাশ এবং অপরীক্ষিত কারক। পঞ্চতন্ত্রের গল্প অত্যন্ত বাস্তব ও জীবন উপযোগী। মানব সমাজ এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। সেদিক থেকে এই গ্রন্থটি একটি মূল্যবান গ্রন্থ বিশেষ। মিত্র ভেদে আছে 16টি গল্প, মিত্র প্রাপ্তিতে 5টি গল্প, কাকলুকীয়তে 14টি গল্প, লব্ধ প্রনাশ তন্ত্রে আছে 6টি গল্প, আর অপরীক্ষিত কারক তন্ত্রে আছে 9টি গল্প। মোট 50টি গল্প আছে এই গ্রন্থে। প্রথমে আমাদের মিত্রভেদ অংশ থেকে পড়া হচ্ছিল, আজকেও সেই মিত্রভেদের গল্পই পড়ছি। এটা হচ্ছে আজকের হচ্ছে মিথ্যের ফল। কোনো এক স্থানে 2 বন্ধু বাস করত, তাদের মধ্যে খুব ভাব, কিন্তু তাদের মধ্যে একজন ছিল ধার্মিক, অন্যজন
ছিল অধার্মিক। গ্রামের লোকেরা যে ধার্মিক তাকে বলতো ধর্ম বুদ্ধি, আর যে অধার্মিক তাকে বলতো পাপ বুদ্ধি। দেখুন মানুষ কিরকম বুঝতে পারে। হ্যাঁ, যার যে স্বভাব সেই অনুসারে তার নামটাও গ্রামের লোকেরা দিয়েছিল। যে ধার্মিক তাকে বলতো ধর্ম বুদ্ধি, আর যে অধার্মিক তাকে বলতো পাপ বুদ্ধি। একদিন পাপ বুদ্ধি মনে মনে চিন্তা করলো, আমি মূর্খ দরিদ্র, অতএব আমি এই ধর্ম বুদ্ধিকে নিয়ে অন্য দেশে গিয়ে ব্যবসা করে টাকা উপার্জন করব। পরে একে বঞ্চিত করে আমি ধনী ও সুখী হব। সে তার মনে তো পাপ চিন্তা, সেজন্য সে ভাবছে যে আমি তো দরিদ্র, আমি ধর্ম বুদ্ধিকে সঙ্গে নিয়ে অন্য দেশে যাব, গিয়ে সেখানে ব্যবসা বাণিজ্য করে আমি তারপরে একে বঞ্চিত করে ধনী আর সুখী হব। মনে মনে এই চিন্তা করে পাপ বুদ্ধি ধর্ম বুদ্ধির বাড়ি গেল। গিয়ে পাপ বুদ্ধি ধর্ম বুদ্ধিকে বলল, তুমি বুড়ো বয়সের কথাটা কি ভেবেছো? ছেলে মেয়ে বড় হয়েছে, বুড়ো হলে নাতিপুতিরা যখন গল্প শুনতে চাইবে তখন কি বলবে? আর গ্রামে বসে কতই বা রোজগার হয়, চলো না আমরা বাইরের দেশে ব্যবসা করতে যাই। দেখুন তার মনে কিন্তু অন্য অন্য কূট বুদ্ধি, কিন্তু সামনে সে এরকম ভালো মানুষের মতো কথা বলে। ধর্ম বুদ্ধি খুব সাদাসিধে মানুষ ছিল, তাই বলল, বেশ কালই তাহলে চলো, জিনিসপত্র নিয়ে বিদেশে রওনা হই, তুমি বাড়ি গিয়ে তৈরি হও। পরদিন সকালবেলা ধর্মবুদ্ধি ও পাপ বুদ্ধি বিদেশে ব্যবসা করতে গেল এবং ভগবানের কৃপায় সেবার তারা প্রচুর ধনরত্ন উপার্জন করলো। লাভের টাকা নিয়ে তারা দেশে ফিরতে লাগলো। গ্রামের কাছাকাছি এসে দেখলো অনেক দিনের পুরানো এক বট গাছ। দুই বন্ধুতে সেই বট গাছের ছায়ায় বসে পড়লো। বসে গল্প করতে করতে পাপ বুদ্ধি ধর্ম বুদ্ধিকে বলল, আমাদের এত ধনরত্ন নিয়ে দেশে ফেরা উচিত হবে না। তার মনে তো অন্য চিন্তা। সে তখন গাছের ছায়া বট গাছের ছায়া যখন দুজনে বসেছে গল্প করছে, তখন সে পাপ বুদ্ধি ধর্ম বুদ্ধিকে বলল যে এত ধন সম্পত্তি নিয়ে দেশে যাওয়াটা ঠিক হবে না। ধর্ম বুদ্ধি বলল, তা বলে তো এখানে ফেলে চলে যাওয়া যায় না। পাপ বুদ্ধি বলল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমরা এই ধনরত্ন সমান দুই ভাগে ভাগ করি, তারপর সামান্য কিছু টাকা নিজেদের কাছে রেখে বাদ বাকিটা থলে ভরে এই গাছের তলায় পুঁতে রেখে গায়ে ফিরে যাই। এই কথা মতো ধর্ম বুদ্ধি ও পাপ বুদ্ধি দুটো গর্ত খুঁড়ে প্রায় সব ধনরত্ন তার মধ্যে রেখে বাড়ি ফিরে এলো। গ্রামে এসে ধর্ম বুদ্ধি ও পাপ বুদ্ধি পরম সুখে দিন কাটাতে লাগলো। কিছুদিন পর ধর্ম বুদ্ধির মেয়ের বিয়ের জন্য টাকার প্রয়োজন হলো। তখন ধর্ম বুদ্ধি পাপ বুদ্ধির বাড়ি গিয়ে বলল, চলো বন্ধু টাকা তুলে নিয়ে আসি। ধর্ম বুদ্ধির মেয়ের তো বিবাহ হবে বলে টাকার দরকার। তখন সে সেই তার বন্ধু পাপ বুদ্ধিকে বললো, চলো আমরা গিয়ে টাকাটা নিয়ে আসি। পাপ বুদ্ধি বলল, চলো আমারও টাকার প্রয়োজন। তখন তারা সেই বটগাছের কাছে গেল। অনেক খোঁড়াখুড়ি করলো, কিন্তু সেই ধনরত্ন আর পেল না। তখন পাপ বুদ্ধি মাথায় হাত দিয়ে বসে পড়লো। তারপর ধর্ম বুদ্ধিকে বলল, ছি ছি, শেষ পর্যন্ত তুমি বিশ্বাসঘাতকতা করলে। তুমি ছাড়া এ ধন আর কেউ নেয়নি, কারণ গর্ত আবার পূরণ করা ছিল। দেখুন যারা মানে খল প্রকৃতির হয়, দুষ্ট প্রকৃতি, তাদের এইরকমই স্বভাব হয়। সে নিজে কিন্তু টাকা তুলে নিয়ে গেছে, পাপ বুদ্ধি সে ধর্ম বুদ্ধিকে দোষারোপ করছে যে তুমি এই টাকাগুলো নিয়ে নিয়েছো, কেন গর্ত আবার বন্ধ করা ছিল। ধর্ম বুদ্ধি কঠিন গলায় রাগের সাথে বলল, সবাই আমায় ধর্ম বুদ্ধি বলে, আমি কারুর টাকা চুরি করি না। আর দেখো টাকা পোঁতার সময় তুমি আর আমি ছাড়া আর কেউ দেখেনি, সুতরাং এই টাকা তুমিই নিয়েছো, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। ভালো চাও তো টাকার অর্ধেক ভাগ আমায় দিয়ে দাও।
হ্যাঁ, তখন ধর্মবুদ্ধি বলল যে আমি তো, আমাকে লোকে ধর্মবুদ্ধি বলে, আমি ধর্মকে ধরে আছি, আর আমি আর তুমি ছাড়া কেউ তো জানে না যে এখানে টাকাটা রাখা হয়েছিল, তুমিই নিয়েছো, তুমি আমাকে অর্ধেকটা টাকা দিয়ে দাও। এইভাবে দুজনে ঝগড়া করতে করতে রাজার কাছে গেল। সব শুনে রাজপুরুষেরা বলল, তোমাদের কেউ সাক্ষী আছে? দুজনেই দুজনকে দোষী বলছে, তোমাদের কোনো লিখিত প্রমাণ আছে? ধর্মবুদ্ধি বলল, না, আমাদের কোনো লিখিত প্রমাণ নাই। পাপ বুদ্ধি বলল, আমরা যে গাছের তলায় টাকা পুঁতেছিলাম সেই গাছই আমাদের সাক্ষী দিতে পারে। আমাদের মধ্যে কে চোর তা গাছই বলে দেবে। দেখুন, সে আবার আরেকটা নতুন মিথ্যা কথা বলল। রাজপুরুষরা বলল, বেশ, আমরা কালই সেই গাছের কাছে যাব এবং গাছ সাক্ষী রেখে আমরা সেখানেই বিচার করব। হ্যাঁ, তখন পরের দিন পাপ বুদ্ধি বাড়ি এসে তার বাবাকে সব খুলে বলল। তার বাবা জানতো যে পাপ বুদ্ধি ধর্মবুদ্ধিকে ঠকিয়ে ধর্মবুদ্ধির টাকা চুরি করেছে। তার বাবা বলল, এতে আমি কি করতে পারি? পাপ বুদ্ধি বলল, তুমি সেই বটগাছটার কোটরে ঢুকে বসে থাকো, তারপর সকালবেলা রাজপুরুষরা যখন জিজ্ঞাসা করবে তখন তুমি বলবে ধর্মবুদ্ধি চোর। দেখুন কিরকম কত প্ল্যান করছে, এই যে একটা মিথ্যাকে ঢাকতে 10টা মিথ্যা বলতে হয়, সেরকম সেই ঘটনা এখানে ঘটছে। তার বাবা এতে সহজেই রাজি হয়ে গেল। পরদিন সকালবেলা ধর্মবুদ্ধি ও পাপ বুদ্ধি ও বিচারক রাজপুরুষেরা গাছটার কাছে এলো। পাপ বুদ্ধি চিৎকার করে সেই পুরানো বটগাছের উদ্দেশ্যে বলল, হে দেবতা, আমাদের দুজনের মধ্যে যে চোর আপনি তার নাম বলুন। হ্যাঁ, তখন পাপ বুদ্ধির বাবা গাছের কোটর থেকে বলল, ধর্মবুদ্ধি চোর। এই কথা শুনে সমস্ত লোক একেবারে তখন বিচারক রাজপুরুষেরা ধর্মবুদ্ধিকে বলল, ছি ছি ধর্মবুদ্ধি, তুমি আমাদের মিথ্যা বলেছো এবং পাপ বুদ্ধির টাকা চুরি করেছো, তোমায় কঠিন শাস্তি পেতে হবে। ধর্মবুদ্ধি বলল, আমায় কিছুক্ষণ সময় দিন। তখন ধর্মবুদ্ধি শুকনো পাতা কাঠ জোগাড় করে বটগাছের কোটরের মধ্যে আগুন লাগিয়ে দিল। গাছের গোড়া দাউ দাউ করে জ্বলে উঠলো। তখন কোটর থেকে চিৎকার করে বেরিয়ে এলো পাপ বুদ্ধির বাবা। তার সর্বাঙ্গ পুড়ে ঝলসে গেছে। যন্ত্রণায় ছটফট করতে করতে পাপ বুদ্ধির কুকর্মের কথা বলে দিল এবং সাথে সাথে সে মারা গেল। দেখুন, মিথ্যার কোনোদিনও ফল ভালো হয় না। এখানে সে তার বাবাকে যে কোটরের মধ্যে রেখে মিথ্যা কথা বলালো তো, আর ধর্মবুদ্ধি ধর্মকে ধরে আছে, সে তখন বললো আমাকে একটু সময় দিন, বলেছে কিছু কাঠ কাঠ পাতা জোগাড় করে গাছের তলায় আগুন লাগিয়ে দিল। তখন সে আগুনে রেতে ধর্মবুদ্ধির বাবা বেরিয়ে এলো সে কোটর থেকে, আর আগুনে পুড়ে সে সেখানেই মারা গেল। বিচারক রাজপুরুষগণ ধর্মবুদ্ধির প্রত্যুৎপন্ন মতিত্বের প্রশংসা করে পাপ বুদ্ধিকে বলল, পাপ বুদ্ধি, তুমি শুধু উপায় চিন্তা করেছিলে, হ্যাঁ, অপায় চিন্তা করনি। তুমি ধর্মবুদ্ধির টাকা চুরি করে ধর্মবুদ্ধিকে দোষী করতে চেয়েছিলে, তোমার ফাঁসি হবে। পণ্ডিতরা ঠিকই বলেছেন, কিছু করতে হলে ভালো মন্দ দুই দেখতে হয়। এখন পাপ বুদ্ধির অবস্থা বকের মতো। ধর্মবুদ্ধি বলল, বকের কি হয়েছিল? তখন বিচারক বক ও বেজির গল্পটি বলতে লাগলেন। দেখুন, এই যে পাপ বুদ্ধি যে মিথ্যাচার করেছিল, তার ফলে তার পিতাকে হারালো আর নিজেও শাস্তি পেল। বললেন ফাঁসি তার হবে, বিচারকরা বললেন। আর তখন বিচারক বক আর বেজির গল্পটা বললেন। এটার মানে সব যুক্ত আর কি, একটার পর একটা গল্প দিয়ে উনি শিক্ষা দিয়েছেন। বক ও বেজি। এক বনে এক মস্ত বড় জলাশয়, তার ধারে ছিল এক মস্ত বড় বট গাছ। এক বক সেই বট গাছে থাকতো। এই বট গাছের নিচে এক কোটরে বাস করত একটা কাল সাপ। বকদের কচি কচি ছানা খেয়ে এই সাপটি দিন কাটাতো।
এক বকের সমস্ত বাচ্চা সাপটা খেয়ে ফেলেছে বলে যে জলাশয়ের ধারে বসে অশ্রুপূর্ণ নয়নে ভাবতে লাগলো কি করে এই সাপকে মেরে ফেলা যায়। হ্যাঁ, তখন তার সমস্ত বাচ্চাদের খেয়ে নিয়েছে তো সাপটা। তখন সেই বকটা ভাবছে যে কি করে আমি আমার এই ছানাগুলোকে বাঁচাবো। বককে এই অবস্থায় দেখে এক কাকড়া সাহস করে এগিয়ে গিয়ে বলল, মামা কাঁদছেন কেন? বককে মামা বলে, বলছেন বক, মামা কাঁদছেন কেন? বক বলল, আমি অতি দুর্ভাগা, আমার দুধের বাচ্চাগুলোর ডানা হবার আগেই একটা সাপ মেরে ফেলে, তাই আমি কাঁদছি। এখন কোনো উপায় থাকে তো আমায় বলে দাও। বকের এই কথা শুনে কাকড়া মনে মনে চিন্তা করলো যে এই বক জাতটা আমাদের শত্রু, কেননা বক তো মাছ কাঁকড়া এগুলো ধরে খায়। তখন সেই কাঁকড়াটা ভাবছে এরা ধরে ধরে খায়, অতএব একে সত্য অসত্য মিলিয়ে এমন উপদেশ দেব যাতে অন্যান্য বকও এর দুঃখে কাতর হয়। মনে মনে এই চিন্তা করে কাঁকড়া বককে বলল, সে কি মামা, এই জন্য কাঁদছো? সাপটা কি নিষ্ঠুর? আমি এক্ষুনি উপায় বলে দিচ্ছি। ওই যে হিজল গাছ দেখছো, ওই গাছের নিচে গর্তে থাকে এক বেজি। তুমি কিছু মাছ ছড়াও, তারপর কি হবে নিজ চোখেই দেখাবে। হ্যাঁ, তখন এই শুনে বক কোনো কিছু না ভেবে অনেক মাছ ধরে কাঁকড়ার কথা মতো সাপের গর্ত থেকে বেজির গর্ত পর্যন্ত মাছ ছড়িয়ে দিল। মাছ খেতে খেতে বেজি সাপের গর্তের কাছে এলো, তারপর সাপটিকে মেরে ফেললো। অমনি সব বক চেঁচিয়ে উঠলো। চিৎকার শুনে বেজি গাছে উঠলো, উঠে বকদের বাচ্চাদেরও খেতে লাগলো। তখন বকরা হায় হায় করে কাঁদতে লাগলো। দেখুন কিরকম ভাবে এই কাঁকড়াটা এমন করলো যে সেই বকেদের বাচ্চাদেরও বেদিটা খেয়ে নিল। গল্প শেষ করে করটক দমনককে বলল, দেখা যাচ্ছে যে পাপ বুদ্ধি উপায় চিন্তা করেছিল, কিন্তু অপায় চিন্তা করেনি। অপায় মানে তার ফলটা আর কি। উপায় করেছে যে বাবাকে দিয়ে এরকম মিথ্যা কথা বলাবো, তাহলে ধন সম্পত্তি আমারই হবে, কিন্তু তার ফলটা সে ভাবেনি। তখন বলছে পাপ বুদ্ধি, সেই জন্য সে ফল হাতে নাতে পেয়েছে। পাপ বুদ্ধি ব্যর্থ পাণ্ডিত্যের জন্য তার বাবাকে বিনাশ করেছিল। হে মূর্খ, তুমি খালি উপায় চিন্তা করেছো, অন্যের কথা তুমি চিন্তা করনি। অতএব তুমি সজ্জন না, তুমি পাপ বুদ্ধি। তুমি পশু রাজ্যের বিপদ ঘটাতে পারো, আর আমার বিপদ তো আরো সহজে ঘটাতে পারবে। অতএব তোমার কাছে থাকা উচিত না। কথিত আছে যে পণ্ডিত যদি শত্রু হয় তাও ভালো, কিন্তু মূর্খ বন্ধুর কাছে থাকা ভালো নয়। এই যে করটক আর দমনক, এটা দুই শেয়াল ছিল, তো সেই করটক তখন বললো যে মূর্খের কাছে থাকা উচিত নয়, আর যদি উম, বন্ধু হয়, সে যদি মানে বিদ্বান হয়, সজ্জন হয়, তার কাছে থাকতে পারো। কথিত আছে যে পণ্ডিত যদি শত্রু হয় তাও ভালো, কিন্তু মূর্খ বন্ধুর কাছে থাকা ভালো নয়। তাতে মশা তাড়াতে মূর্খ বানরকে নিযুক্ত করার মতো বিপদ হবে। দমনক বলল, মূর্খ বানর কার এবং কি হয়েছিল? করটক বলল, তবে শোনো, রাজা ও বানরের কাহিনী। হ্যাঁ, এই গল্পের সঙ্গে আর একটা, তাহলে এখানে এই গল্পে কি শিক্ষা দিলেন? যে মূর্খ যদি হয় তার সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয়, আর যদি সজ্জন হয়, বিদ্বান হয়, সে শত্রু হলেও তার সঙ্গে বন্ধুত্ব করা উচিত, মানে সেখানে বিপদ হবে না। রাজা ও বানর কি বলছে যে এক ছিল রাজা, তিনি একবার শিকার করতে গিয়ে একটা বানর পেয়ে তাকে খুব যত্ন করে পালন করেছিলেন। বানরটি রাজার খুব পোষ মানা ছিল। বানরটি মানুষের মতো কথা বলতে পারতো না, কিন্তু মানুষের প্রায় সব কাজ সে করতে পারত। সে প্রতিদিন রাজার পা টিপে দিত,
অন্দরমহলে তার যাতায়াতের নিষেধ ছিল না, সবার সে বিশ্বাসভাজন ছিল। সারাদিন সে রাজার পাশে পাশে ঘুরতো, রাজার এটা ওটা কাজ করে দিত। বলতে গেলে বানরটির হাতে ছিল রাজার পরিচর্যার ভার। হ্যাঁ, বানরটাকে রাজা তো পুষেছিলেন, তো শিকার করতে গিয়ে তাকে পেয়ে খুব যত্ন করতেন, আর বানরটাও রাজার খুব সেবা করত। অন্য দিনের মতো একদিন রাজা খেয়ে দিয়ে দুপুরে শুয়েছেন। ঘরে কেউ নেই, শুধু রাজার পাশে বসে আছে বানরটি। রাজা বললেন, আমায় হাওয়া করো। বানর চামর দিয়ে আস্তে আস্তে হাওয়া করতে লাগলো। হাওয়া পেয়ে রাজা ঘুমিয়ে পড়লেন। বানরটি চুপ করে পাশে বসে রইল। হঠাৎ কোথা থেকে এক মাছি উড়ে এসে রাজার গলায় বসলো। রাজার যাতে ঘুম না ভেঙে যায় তাই বানরটি চামড় দিয়ে মাছিটিকে তাড়িয়ে দিল। কিন্তু মাছিটি আবার এসে গলায় বসলো। বারবার এইরকম হওয়াতে বানর চামড় ছেড়ে দিয়ে একটা সূচালো তলোয়ার ধরে বসে থাকলো। তারপর আবার যখন মাছিটা এসে রাজার ঠিক গলায় বসলো, বানর তলোয়ার দিয়ে রাজার গলায় মারলো এক কোপ। মাছি উড়ে গেল, কিন্তু রাজার দেহ দুভাগ হয়ে গেল। দেখুন, এই যে বুদ্ধি বলছেন না, বুদ্ধি যার নেই তার সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয়। এই বানরটা নির্বোধের মতো কাজ করলো, রাজা মারা গেলেন। দমনক বলল, বাহ, বেশ ভালো গল্প তো, আর কোনো এরকম গল্প জানো? করটক বলল, হ্যাঁ জানি, তবে শোনো। হ্যাঁ, এটা মানে এই এক একটা গল্পে এমন শিক্ষার বিষয় আছে যে এই যে বুদ্ধি থাকাটা খুব দরকার, আর শিক্ষা থাকাও খুব দরকার। শিক্ষা না থাকলে মানুষ কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা করা উচিত, কোনটা উচিত নয়, এটা বুঝতেই পারে না। যেমন দেখুন, বানরটা যে সেই পাখা করতে করতে চামড় দিয়ে যে এটাকে মাছিটাকে বারবার সরাচ্ছিল, কিন্তু বারবার মাছিটা বসতে বলে সে তখন একটা তলোয়ার এনে সেই যেখানে মাছিটা বসতে সেখানে এক কোপ দিয়ে দিল। তার মনে হলো না যে রাজা এতে মারা যাবেন। এইখানে হচ্ছে তার নির্বোধের মতো কাজ হলো। তারপর এটা বলছেন যে আর এরকম কোন গল্প আছে যে বুদ্ধির যেখানে বিকাশ। চোরের উদারতা। এক নগরে বাস করত এক ব্রাহ্মণ ও তার স্ত্রী। তাদের একটি সুন্দর ছেলে ছিল। ছেলেটি দেখতে যেমন ছিল তেমনি ছিল তার পাণ্ডিত্য। সবাই তার নামে সুখ্যাতি করত। কিন্তু এত সুন্দর ছেলে হয়েও কিন্তু মা বাবার মনে সুখ ছিল না, কারণ ছেলেটি ছিল চোর। এমন চতুর চোর যে কেউ তা বুঝতে পারবে না। যা হোক, ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করতে করতেই ব্রাহ্মণ ও তার স্ত্রী মারা গেল। হ্যাঁ, একটি মাত্র ছেলে, খুবই ভালো, খুব সুন্দর, কিন্তু সে তার প্রকৃতিটা হচ্ছে চোরের প্রকৃতি। সেজন্য তার মা বাবা খুব চিন্তা করতেন, এই চিন্তা করে করেই তারা মারা গেল। একদিন ওই নগরে 4 জন ব্রাহ্মণ অন্য দেশ থেকে এসে নানা প্রকার জিনিস বিক্রি করতে লাগলো। তাই দেখে ব্রাহ্মণদের ধন সম্পদ কি করে আত্মসাৎ করা যায় চিন্তা করতে লাগলো সেই চোর ব্রাহ্মণ। বুদ্ধি একটা মাথায় এসেও গেল। সে ব্রাহ্মণের ছেলে, কিন্তু চোর হয়েছে। হ্যাঁ, সে এত মানে তার অধঃপতন হয়েছে, সে ব্রাহ্মণদের কাছে সে বেশ ভাব জমিয়ে ফেলল এবং এমন ব্যবহার করতে লাগলো যে সকলেই তাকে বিশ্বাস করল। চোর ব্রাহ্মণ তাদেরই একজন হয়ে গেল। আসলে ওর তো অন্য উদ্দেশ্য, যে তাদের ধন সম্পত্তিটা নেবার। এই জন্য তাদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তাদেরই একজন হয়ে গেল। তখন ব্রাহ্মণরা নানা প্রকার জিনিস বিক্রি করে সেই টাকায় বহু মূল্যবান রত্ন ক্রয় করে সে দেশ থেকে যাবার আগে সব রত্নাদি নিজ নিজ উরুর চামড়া কেটে তার মধ্যে ভরে সেলাই করে নিল। দেখুন, আগেকার দিনে কিরকম মানে মানুষ করতো, নিজের পায়ে মানে উরুর চামড়া কেটে সেখানে সব রত্নগুলো ভরে নিল। চোর ব্রাহ্মণের মাথায় কিন্তু একটা চিন্তাই ঘোরাফেরা করছে সব সময়,
কি করে ব্রাহ্মণদের সব রত্ন হস্তগত করবে? এখন তারা তো শরীরের মধ্যে পুরুর চামড়া কেটে সেটা নিয়েছে, সেই জন্য ভাবছে কি করে আমি নেব। ব্রাহ্মণরা যখন তার কাছ থেকে বিদায় নিতে চাইলো, তখন সে বলল, বন্ধুগণ, আমি আপনাদের ভীষণভাবে ভালোবেসে ফেলেছি। আপনাদের সঙ্গ ছাড়া হয়ে আমি কিছুতেই থাকতে পারবো না। আমিও যাব আপনাদের সঙ্গে। আমার এ পৃথিবীতে আপনজন বলতে কেউ নাই। এই বলে সে হাপুস নয়নে কাঁদতে লাগলো। তার মনে তো অন্য উদ্দেশ্য, তাদের সে ধন সম্পত্তি গুলো নেবার। তাই ব্রাহ্মণরা যখন অন্য দেশে যাবার ব্যবস্থা করছে, তখন সে তাদের কাছে এসে কাঁদতে লাগলো যে আপনাদের এত ভালোবাসি, আমি আপনাদের ছাড়া আমি থাকতে পারবো না। তার কান্না শুনে ব্রাহ্মণদের মনে খুব দয়া হলো। তারা তাকে সঙ্গে নিয়ে হলো। চলতে চলতে পথে পড়লো ব্যাধদের এক গ্রাম। গ্রামে ঢুকতেই একদল কাক চিৎকার করে বলতে লাগলো, ব্যাধগণ, এদের সঙ্গে অনেক টাকা ও ধনরত্ন আছে, এদের কাছ থেকে কেড়ে না। এদের কথায় দল বেঁধে ব্যাধগণ আক্রমণ করলো ব্রাহ্মণদের। ওরা পারবে কেন? ব্যাধদের সঙ্গে বন্দী হলো তারা। পোটলা পুঁটলি অনেক খুঁজে কয়েকটা টাকা ছাড়া আর কিছুই পেল না তাদের কাছে। তখন ব্যাধদের সর্দার তাদের কাছে এসে বলল, কোথায় আছে তোমাদের ধন সম্পদ? বের করো। কাকের কথা কখনো মিথ্যা হয় না। যদি কথায় কাজ না হয়, তবে কিন্তু সকলের মৃত্যু হবে আমাদের হাতে। তখন ওরা তো বাইরে কিছু রাখেনি, বেশ অল্প রেখেছিল। আর তাদের সেই উরুর মধ্যে, চামড়ার মধ্যে আছে, সেটা এরা দেখতেই পায়নি। তাই বলছে, কোথায় আছে বের করো। কাকেদের কথা কখনো মিথ্যা হয় না। আর যদি কথায় কাজ না হয়, তবে তোমাদের সকলকে আমরা মেরে ফেলবো। তোমাদের গা কেটে দেখবো কোথায় আছে সব। তখনকার দিনে এরকম রাখতেন আর কি সব। ব্রাহ্মণরা ভয়ে কিছু বলতে পারলো না, কেবল ঠকঠক করে কাঁপতে লাগলো। তখন সেই চোর ব্রাহ্মণ ভাবলো, এই ব্রাহ্মণদের সঙ্গে আমাকেও তো এরা হত্যা করবে। আমার কাছে তো কিছুই নাই, আমাকে হত্যা করে কিছুই পাবে না। এতে যদি এদের বিশ্বাস হয়, তবে হয়তো আমার সঙ্গী ব্রাহ্মণরা মুক্তি পেতেও পারে। আমার জীবন দিয়ে যদি এদের জীবন বাঁচে তো বাঁচুক, আজ হোক কাল হোক, মৃত্যু তো একদিন হবেই। দেখুন, এদিকে কিন্তু সে হচ্ছে চোর, কিন্তু তার মধ্যে ভালো ভাবছিল। এখন ভাবছে যে ওদেরকে যখন, ওদের শরীরে যখন সার্চ করবে, সেসব ধন সম্পত্তি বেরোবে। কিন্তু আমার তো কিছু নেই, আমাকে সার্চ করলে কিছু পাবে না। আর কিন্তু আমাকে সার্চ করে এরা যদি আর ওদের না করে, তাহলে এরা প্রাণে বেঁচে যাবে। এই কথা চিন্তা করে সে তাদের কাছে এগিয়ে গিয়ে বলল, আমরা শরীরের মধ্যে কিছুই লুকিয়ে রাখিনি। বিশ্বাস না হয় আমাকে কেটে দেখতে পারো। সঙ্গে সঙ্গে সর্দার নির্দেশ দিল তাকে কেটে দেখতে। কিন্তু সত্যি কিছু না পেয়ে হতাশ হয়ে ওই চার ব্রাহ্মণকে মুক্তি দিয়ে তারা হতাশ হয়ে চলে গেল। গল্প শেষ করে করটক বলল, বুঝলে বন্ধু, তোমার মতো মূর্খের চেয়ে পণ্ডিত মূর্খ অনেক ভালো। দমনক চলে আসবার পর সঞ্জীবক ভাবতে লাগলো, আমি কি ভুল করেছি। পিঙ্গলকের মতো হিংস্র প্রাণীর সঙ্গে বন্ধুত্ব করাটা ঠিক হয় নাই। আমি তৃণভোজী প্রাণী, আমার তৃণভোজীর সঙ্গে বন্ধুত্ব হওয়া সম্ভব। এখন এখান থেকে পালিয়ে প্রাণ বাঁচাবার চেষ্টা করলেও অন্য কেউ আমাকে বধ করতে পারে। বরং পিঙ্গলকের কাছেই যাই, মরতে হয় মারুক, রাখতে হয় রাখুক। এসে প্রথম যে সন্দীপক আর পিঙ্গলক, সেই গল্পের সূত্র ধরে তো এগুলো হচ্ছে। তাই এরা গিয়ে তো দুজনের মধ্যে বিভেদ করে দিল, দমনক দিয়ে। তাই তখন পিঙ্গলক ভাবছে যে আমি এই সিংহের সঙ্গে, এই সঞ্জীবক ভাবছে যে আমি এই সিংহের সঙ্গে বন্ধুত্ব করে ঠিক করিনি, কারণ আমি হচ্ছে তৃণভোজী, এ হচ্ছে মাংসভোজী। হ্যাঁ, তাহলে তৃণভোজীর সঙ্গে আমার বন্ধুত্ব করা ঠিক ছিল। কিন্তু এখন এখান থেকে তো যেতেও পারবো না কোথাও। মরতে যদি হয়, পিঙ্গলকের কাছে যাই, সে যা বলবে তাই।
কিন্তু কাছাকাছি হতেই উভয়েই লক্ষ্য করে দেখলো দমনকের কথাই ঠিক। তখন পিঙ্গলক আর বিলম্ব না করে আক্রমণ করলো সঞ্জীবককে। তৃণভোজী কেন পারবে মাংসভোজী হিংস্র পশুরাজের সঙ্গে? অল্পক্ষণের মধ্যেই পিঙ্গলকের প্রখর নখরাঘাতে প্রাণ ত্যাগ করল সঞ্জীবক। পিঙ্গলক তার অতীতের গুণ স্মরণ করে দমনককে বলল, মন্ত্রী দমনক, সঞ্জীবককে হত্যা করা আমার ঠিক কাজ হয় নাই। বিশ্বাসঘাতক আমি। বিশ্বাসঘাতকতার মতো পাপ কাজ আর নাই। যে বিশ্বাসঘাতক পরকালে তার নরকবাস হয়। হ্যাঁ, দেখুন, দুজনের মধ্যে তো এরা বিভেদ সৃষ্টি করেছিল, এই যে মিত্র ভেদ ওই জন্য বলছে। তো যুদ্ধ, দুজনে যেই মুখোমুখি হলো তখনই যুদ্ধ। কিন্তু সঞ্জীবক পারবে কেন? সে তো তৃণভোজী, আর সিংহ তো মাংসভোজী। তাই পিঙ্গলকের হাতে সঞ্জীবকের মৃত্যু হলো। মৃত্যু যখন হয়ে গেল তখন সঞ্জীবকের খুব বিবেকের দংশন করছে যে আমি সঞ্জীবকের সঙ্গে এই যুদ্ধ করাটা ঠিক হয়নি, আমি খুব বিশ্বাসঘাতকতা করেছি। বিশ্বাসঘাতক যে হয় সে পরকালে তার নরক বাস হয়। পিঙ্গলককে এইভাবে শোক বিলাপ করতে দেখে দমনক বলল, মহারাজ, একটা তৃণভোজীকে হত্যা করে এভাবে শোক প্রকাশ করা উপযুক্ত কাজ নয়। অন্য পশুরা শুনলে আপনাকে অবজ্ঞা করবে। এটা রাজার কাজ নয়, এ তো সামান্য একটি প্রাণী। এমনকি পিতা, ভ্রাতা, পুত্র বা স্ত্রীও যদি কোনো বিশ্বাসঘাতকতার কাজ করে তবে তাকেও রেহাই দিতে নাই, এতে রাজ্যের ক্ষতি হয়। হ্যাঁ, পিঙ্গলক তো খুব দুঃখ করছেন যে আমার বন্ধু ছিল সঞ্জীবক, তার সঙ্গে যুদ্ধ করে আমি তাকে নিহত করলাম, এটা আমি বিশ্বাসঘাতকতার কাজ করলাম। যে বিশ্বাসঘাতক পরকালে তার নরক বাস হয়। তখন দমনক বলছে যে এরাই তো মানে বিভেদটা সৃষ্টি করেছিল। বলছে, মহারাজ, আপনি তো একজন তৃণভোজী পশুকে হত্যা করেছেন, আর তারপরেও আপনি এত শোক করছেন কেন? এটা যদি সবাই শোনে তো আপনাকে মানে উপহাস করবে, অবজ্ঞা করবে। এটা একটা সামান্য প্রাণী। পিতা, ভ্রাতা, পুত্র বা স্ত্রীও যদি কোনো বিশ্বাসঘাতকতার কাজ করে তবে তাকেও রেহাই দিতে নাই, এতে রাজ্যের ক্ষতি হয়। মানে ওরা তো এসে বলেছিল যে সঞ্জীবক আপনার বন্ধু, কিন্তু সে রাজা হতে চাইছে। এই মিথ্যা কথাটা এই শিয়াল দুজনে বলেছিল। সেই জন্য এখন বলছে যে ওই তো আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সেই জন্য এই বিশ্বাসঘাতককে মানে রেহাই দিতে নেই, এতে রাজ্যের ক্ষতি হয়। এরপর পশুরাজ পিঙ্গলক মন্ত্রী দমনকের কথায় বন্ধুর জন্য শোক ত্যাগ করে পুনরায় রাজকার্যে মন দিল। হ্যাঁ, তখন পিঙ্গলক সমস্ত শোক ভুলে আবার রাজকার্যে মন দিল। এবার এই প্রথম তন্ত্রটা মিত্রভেদ শেষ হলো। এবার হচ্ছে দ্বিতীয় তন্ত্র, মিত্র প্রাপ্তি। মিত্র প্রাপ্তিতে কি বলছেন? যারা বিদ্বান, বুদ্ধিমান ও বহুদর্শী তারা অসহায় হলেও কাক, ইঁদুর, হরিণ ও কাছিমের মতো নিজেদের কাজ সম্পন্ন করতে পারে। মানে এই যে মিত্র প্রাপ্তি অংশে গল্পগুলো, সেখানে কি বলা হয়েছে? যারা বিদ্বান, বুদ্ধিমান ও বহুদর্শী মানে খুব অভিজ্ঞ, তারা অসহায় হলেও, তারা হয়তো খুব ক্ষুদ্র প্রাণী, কিন্তু কাক, ইঁদুর, হরিণ ও কাছিমের মতো নিজেদের কাজ সম্পন্ন করতে পারে। তারা নিজেদের কাজগুলো করতে পারে। দাক্ষিণাত্যের, এরপর গল্পটা বলছেন, দাক্ষিণাত্যের সবচেয়ে নামকরা শহরের নাম মহিলারূপ্য। এই যে মহিলারূপের রাজারই তো 3 ছেলেকে উনি শিক্ষা দিচ্ছেন, বিষ্ণু শর্মা। শহরের পাশেই ছিল মস্ত বড় এক মাঠ। সেই মাঠের মাঝখানে ছিল এক প্রকাণ্ড বট গাছ। গাছের কোটরে কোটরে বাসা বেঁধেছিল যত রাজ্যের নাম না জানা পাখি। গাছের ছায়ায় এসে বিশ্রাম করত কত পরিশ্রান্ত পথিক। লোকে বলে, ধন্য সেই গাছ যার ছায়ায় হরিণরা নিদ্রা যায়, পাখিরা যার ফল খেয়ে বেঁচে থাকে।
কীটরা যার কোটরে নিজেদের লুকিয়ে রাখে, বানররা যার ডালপালায় আশ্রয় পায়, মৌমাছিরা যার ফুলের মধু খেয়ে বাঁচে। যে গাছ তার ডালপালা দিয়ে বহু প্রাণীর জীবন বাঁচায়, সেই গাছই প্রকৃত গাছ। আর সবই পৃথিবীর বুকে বোঝা। হ্যাঁ, এটা বলে যে গাছ, গাছ দেখুন, গাছকে কাটলেও সে ফলও দেবে, ফুলও দেবে। এখানে বলছেন বিরাট একটা বট গাছ ছিল, সেই বট গাছে অনেক পাখি থাকতো, আর হরিণরা সেই গাছের ছায়ায় নিদ্রা যেত। কত পরিশ্রান্ত পথিকও সেখানে আশ্রয় নিত, আর পাখিরা তার ফল খেয়ে বেঁচে থাকতো, ছোট ছোট পোকারা তার কোটরে থাকতো, আর মৌমাছিরা ফুলের মধু খেয়ে সেখানে বাঁচতো, আর বানররা ডালপালায় আশ্রয় নিত। এইভাবে সেই গাছ অনেক প্রাণীর জীবন বাঁচাতো। এটাই বলছেন যে এইরকম যে গাছ, সে হচ্ছে প্রকৃত গাছ। আর বাকি অন্য গাছগুলো যারা এত বড় নয় বা এত ডালপালা নেই কিছু, তারা হচ্ছে পৃথিবীর বুকে বোঝা। এক কাক ওই গাছে বাসা বেঁধে আছে অনেক দিন থেকে। নাম তার লঘু পতনক। সে একাই থাকে, নিরিবিলিতে তার দিনগুলি ভালোই কাটছে। প্রতিদিন আহারের সন্ধানে তাকে বাসা থেকে বের হতে হয়। সেদিনও সে আহারের সন্ধানে বেরিয়েছে, কিন্তু একটু যেতেই সে যা দেখলো তাতে তার আর যাওয়া হলো না। কুচকুচে কালো, ঝাঁকড়া চুলো, সাক্ষাৎ যমদূতের মতো এক ব্যাগ খুব সতর্কতার সঙ্গে এগিয়ে আসছে বটগাছটির দিকে। হ্যাঁ, ওই ব্যাজ যারা, ওরা বুঝতে পারে কোথায় পাখি আছে, কোথায় শিকার আছে। সেই কাকটা যে সেই গাছে বাস করতো লঘুপতনকে, সে দেখলো কুচকুচে কালো ঝাঁকড়া চুল একটা ব্যাজ সেই গাছের দিকে এগিয়ে আসছে। বিপদ উপস্থিত দেখে সে আর না এগিয়ে বটগাছের কাছে ফিরে এসে গাছের অন্যান্য পাখিদের বলল, ভাই সব, আমাদের পরম শত্রু ব্যাধ জাল পেতেছে আমাদের ধরবার জন্য। দেখছো না কত খাবার পড়ে আছে, কিন্তু জেনে রাখো ওই খাবারের নিচে পাতা আছে জাল। যে লোভ করে ওই খাবার খেতে যাবে সেই মরবে। দেখুন, কাক এসে সে লঘুপতনক এদের সাবধান করে দিল যে দেখো, একটা ব্যাধ এসেছে, সে এই গাছের তলায় অনেক খাবার ছড়িয়ে দিয়েছে, কিন্তু সেখানে জালও বিছিয়ে দিয়েছে। তোমরা যদি লোভে পড়ে সেই খাবার খেতে যাও, তাহলে ওই জালে তোমরা আটকে যাবে। তখন অন্যান্য কাকেরা লঘুপতনকের কথায় পাতার আড়ালে লুকিয়ে রইল, কিন্তু চিত্রগ্রীব নামে এক পায়রা ও তার দলের অন্যান্যরা লোভ সামলাতে না পেরে লঘুপতনকের কথায় কান্না দিয়ে ব্যাধের ছড়ানো খাবারের উপর দিয়ে বসল। হ্যাঁ, এই লঘুপতনকের কথাটা অন্য কাকেরা শুনলো, অন্য পাখিরা শুনলো, কিন্তু একটা পায়রা ছিল, সে আর তার দলের অন্যান্য পায়রাগুলো, তারা লোভ জালে আটকা পড়েছে বুঝতে পেরে তারা জাল থেকে ছাড়া পাবার জন্য ছটফট করতে লাগলো। যত ছটফট করতে লাগলো ততই জালে জড়িয়ে পড়তে লাগলো। হ্যাঁ, তারা তো বসেছে সবাই খেতে, সে খাবার দিয়ে ছড়িয়ে দিয়েছিল ব্যাস, কিন্তু সেই জালও তো পেতেছিল। এই লঘুপতনকের কথা চিত্রগ্রীব এরা শুনলো না, সেই জন্য সে খাবার যাচ্ছে। এখনই ব্যাধেরা এদের হত্যা করবে, এগিয়ে গেল পায়রাদের কাছে। চিত্রগ্রীব বিপদ বুঝে অন্যান্য পায়রাদের বলল, লোভ করতে গিয়ে আমরা ব্যাধের জালে ধরা পড়েছি। যতই চেষ্টা করি না কেন কিছুতেই মুক্ত হতে পারবো না। তবে একটা উপায় আমার মাথায় এসেছে, তোমরা ভয়ে ভীত হইও না। পণ্ডিতগণ বলেছেন, বিপদে যার বুদ্ধি লোপ পায় না, সে বুদ্ধির দ্বারাই সে বিপদ হতে মুক্তি লাভ করে। হ্যাঁ, চিত্রগ্রীব তখন সেই লঘুপতনক যে গেছে ওদের কাছে, তখন বললো যে আমরা লোভ করতে গিয়ে
এই বিপদে পড়েছি, এই জালে ধরা পড়েছি বলে তোমরা মানে চিন্তা করো না। তার পণ্ডিতরা কি বলেছেন, বিপদে যার বুদ্ধি লোপ পায় না। হ্যাঁ, মানুষের জীবনে যখন প্রতিকূল অবস্থা আসে তখন যার বুদ্ধি ঠিক থাকে সেই হচ্ছে ঠিক ঠিক সে বিপদ থেকে মুক্তি লাভ করে সে বুদ্ধির দ্বারা। এখন আমরা যদি জালের মধ্যে ছটফট না করে জাল সহ অন্য জায়গায় উড়ে যেতে পারি তবে অনায়াসে মুক্তি লাভ করতে পারবো। যদি আমরা পাহাড়ের উপর দিয়ে উড়ে গিয়ে একবার আমার বন্ধু ইঁদুর হিরণ্যকের কাছে পৌঁছাতে পারি তবে সে তার ধারালো দাঁত দিয়ে জাল কেটে আমাদের নিশ্চয়ই বাঁচাবে। অতএব আর দেরি না করে আকাশে উড়িয়ে এসো, ব্যাগ প্রায় আমাদের কাছে এসে পড়েছে। হ্যাঁ, তাহলে দেখুন চিত্রকূট কত বুদ্ধি। সে বলল যে বিপদে যার বুদ্ধিটা ঠিক থাকে সেই বিপদ থেকে মুক্ত হয়। তা চলো আমরা সবাই মিলে একসঙ্গে জাল ছুটতে উড়ে যাই। গিয়ে সে পাহাড়ের উপরে আমার বন্ধু আছে, মানে সে ইঁদুর আর কি, সে তার নাম হচ্ছে হিরণ্য। সে যদি তার দাঁত দিয়ে তীক্ষ্ণ দাঁত দিয়ে জালগুলো কেটে দেয় তাহলে আমরা মুক্তি পেতে পারি। বলা মাত্রই জাল সহ তারা আকাশে উঠতে আরম্ভ করবে। ব্যাপারটা দেখে তো তাজ্জব। যাই হোক, সেও জাল লক্ষ্য করে চলতে লাগলো, কিন্তু তাদের সঙ্গে তাল রাখতে পারবে কেন ব্যাগ? সে দাঁড়িয়ে পড়লো আর হতাশ হয়ে মনে মনে এই শ্লোকটি বলল, যা হবার নয় তা কখনো হয় না, যার যা প্রাপ্য নয় তা পেয়েও তাকে হারাতে হয়। হ্যাঁ, এটাও একটা মানে খুব শিক্ষণীয় যে যা হবার নয় সেটা কখনো হয় না, আর যেটা মানুষের প্রাপ্য থাকে না সেটা সে পেলেও তাকে হারাতে হয়। যেমন দেখুন, এর জাল পেতে খাবার ছড়িয়ে পায়রাদের তো ধরেছিল, কিন্তু তার হাত থেকে সবাই মানে চলে গেল, বেরিয়ে গেল। যার যা প্রাপ্য নয় তা পেয়েও তাকে হারাতে হয়। লঘুপতনক সব দেখে আশ্চর্য হয়ে গেল। শেষ পর্যন্ত পায়রাদের কি হয় তা দেখবার জন্য সেও তাদের সঙ্গে সঙ্গে উঠতে লাগলো। সেই কাক চিত্রগ্রীবের নির্দেশ মতো পায়রাগুলো হিরণ্যকের গর্তের কাছে এসে নেমে পড়ল। তখন চিত্রগ্রীব কাতর স্বরে বলল, ভাই হিরণ্যক, শীঘ্র এসে আমাদের বাঁচাও, তোমার সাহায্য ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। হিরণ্যক গর্ত থেকে বেরিয়ে এসে ব্যাপারটা দেখে তো থ। চিত্রগ্রীব তখন বলল, বন্ধু, সময় নষ্ট করো না, লোভ করতে গিয়ে আমাদের এই অবস্থা হয়েছে। তুমি আমাদের বাঁধন কেটে দাও আগে, তারপর অন্য কথা। হ্যাঁ, তখন সেই চিত্রগ্রীব বলল যে তুমি সময় নষ্ট করো না, তুমি আগে আমাদের এই জালের এটা কেটে দাও। হিরণ্যক বলল, কোনো চিন্তা করো না, আমি এখনই সব ব্যবস্থা করছি। এই বলে চিত্রগ্রীবের কাছে গেল তার বাঁধন কাটতে। চিত্রগ্রীব তখন বলল, না ভাই, আগে আমাদের সঙ্গীদের বাঁধন কেটে তাদের মুক্ত করো, তারপর আমি মুক্ত হব। এই যে দেখুন, যে নেতা হবে সে সবসময় যে তার অধীনে যারা থাকবে তাদের সুবিধাটা দেখবে। ওর বন্ধু তো হিরণ্যক, সে বন্ধুর জালটা আগে কাটতে গেছে, কিন্তু চিত্রগ্রীব বলছে যে না, আমার যে আগে আমার সঙ্গীদের বাঁধন কেটে দাও, তারপর সবার শেষে আমারটা কাটবে, আমি তখন মুক্ত হব। তখন হিরণ্যক বলল, তা কি করে হয় বন্ধু? তুমি আমার বন্ধু এবং ওদের রাজা, কাজেই তোমার বাঁধনই আমার আগে কাটা উচিত, ওদের বাঁধন পরে কাটবে। এই কথা শুনে চিত্রগ্রীব বলল, তা হয় না বন্ধু, আমি ওদের রাজা, আমার ভরসায় ওরা এত দূর এসেছে, আমার বাঁধন কাটতে কাটতেই যদি সেই ব্যাধিটা উপস্থিত হয় তখন কি আমি একা প্রাণে বাঁচবো? জানো না, একটা কথা আছে, যে প্রভু আজ্ঞাবহ ভৃত্যদের বিপদ দেখে সুখী হন তার নরকবাস হয়। হ্যাঁ, দেখুন চিত্রগ্রীব এত ভালো, সে বলছে না, তুমি আমার এটা কাটবে, কাটতে কাটতে যদি সে ব্যাধটা এসে পড়ে, সে তো দেখেছে আমরা কোন দিকে উড়ে যাচ্ছি, তখন আমি তো একলা যেতে পারবো না,
আর শাস্ত্রে কি আছে যে যে প্রভু আজ্ঞাবহ বৃত্তদের বিপদ দেখে সুখী হন তার নরক বাস হয়। এরা তো সব জালে আটকা পড়ে আছে। তাই বলছেন যে ওদের এটা তুমি বাঁধনটা তুমি আগে কাটো। হিরণ্যক হেসে বলল, তোমার কথায় খুব সন্তুষ্ট হলাম, আমি তোমাকে পরীক্ষা করছিলাম। তারপর হিরণ্যক সকলের বাঁধন দাঁত দিয়ে কেটে মুক্ত করে দিল। এই যে মিত্র প্রাপ্তি, হ্যাঁ, কিরকম বন্ধুর বিপদে বন্ধু কিরকম সাহায্য করলো। পায়রারা মুক্ত হয়ে হিরণ্যককে প্রণাম করে ও ধন্যবাদ জানিয়ে সেখান থেকে খুশি মনে চলে গেল। লঘুপতনক দূর থেকে সবকিছুই দেখলো, মনে মনে বলল, আহা কি বুদ্ধি এই হিরণ্যকের! বন্ধুত্ব যদি করতে হয় তবে এমন লোকের সঙ্গে করা উচিত। দেখুন, বুদ্ধির যস্য বলং তস্য, বলে না, যার বুদ্ধি আছে তার বল আছে। এই লঘুপতনক তো ওদের সঙ্গে সঙ্গে এসেছিল, সে তখন ভাবছে কি বুদ্ধি হিরণ্যকের, হ্যাঁ, সমস্ত জাল কেটে দিল, দিয়ে ওদের মুক্ত করে দিল। তাহলে বন্ধুত্ব যদি করতে হয় তো এর সঙ্গে এইরকম লোকের সঙ্গে করা উচিত। কাক লঘুপতনক এই কথা ভেবে হিরণ্যকের গর্তের কাছে গিয়ে চিত্রগ্রীবের অনুকরণে হিরণ্যককে ডাকতে লাগলো। হ্যাঁ, তখন সেই হিরণ্যকের গর্তের কাছে গিয়ে চিত্রগ্রীব যেমন করে ডাকছিল এরকম করে ডাকতে লাগলো। হিরণ্যক ডাক শুনে ভাবলো, তবে কি কোনো পায়রা এখনো জালে বন্দী আছে? কিন্তু গলাটা তো পায়রার মতো নয়। গর্তের মধ্য থেকে মুখটা একটু বাড়িয়ে হিরণ্যক বলল, কে ভাই তুমি? তোমাকে তো চিনতে পারছি না। লঘুপতনক বলল, আমি কাক, তোমার কথাবার্তা এতক্ষণ শুনছিলাম, আমার তোমাকে খুব ভালো লেগেছে, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। হ্যাঁ, তখন সেই হিরণ্যক এত বুদ্ধিমান যে গর্ত থেকে বেরোলো না। একটু বলছে এর গলাটা তো এর মতো লাগছে না, চিত্রজীবের মতো। সেই গর্তের কাছে এসে মুখ বাড়িয়ে বললো, কে ভাই তুমি? তখন লঘুপতনক বলছে, আমি একটা কাক, আমি তোমার কথাবার্তা শুনে তোমাকে খুব ভালো লেগেছে, তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করতে চাই। হিরণ্যক গর্তের মধ্যে থেকেই বলল, নমস্কার বন্ধু, খাদ্য আর খাদকের মধ্যে বন্ধুত্ব? চালাকি করবার আর জায়গা পেলে না? পালাও এখান থেকে, তোমার মতলব বুঝতে আমার আর বাকি নেই। তোমার বোধ হয় জানা নেই, বন্ধুত্ব হয় সমানে সমানে। এই যে এটা একটা নীতি বাক্য। যার সঙ্গে বন্ধুত্ব করবে সে যেন তার সমান পর্যায়ে হয়, তা নইলে কিন্তু সে বন্ধুত্ব টেকে না। তাই কাক কাক তখন সেই একে বললো, ইঁদুরটাকে, কাক তো ইঁদুরকে খেয়ে নেবে, তো তাই বলছে যে তুমি চালাকি করছো, এক খাদ্য আর খাদকের মধ্যে বন্ধুত্ব হতেই পারে না। তুমি কি জানো না বন্ধুত্ব হয় সমানে সমানে? কাক বলল, তুমি মিথ্যে সন্দেহ করছো, কোনো কুমতলব নিয়ে আমি আসিনি, তোমার বন্ধুত্ব আমাকে পেতেই হবে। যতদিন তুমি আমাকে বন্ধু বলে মেনে না নেবে ততদিন আমি তোমার গর্তের মুখে হতে দিয়ে থাকবো, জল গ্রহণ পর্যন্ত করব না। তখন কাক বলল যে আমি সেইভাবে আসিনি কুমতলব নিয়ে, যে তোমাকে আমি খেয়ে নেব। আমি তোমার বন্ধুত্ব যেমন করে হোক আমি অর্জন করব, সেই জন্য তোমার গর্তের মুখে আমি বসে থাকবো, জল পর্যন্ত খাবো না, যতদিন না তুমি আমাকে বন্ধু বলে মেনে নিচ্ছ। ইঁদুর বলল, ভাই কাক, তুমি আমার চির শত্রু, তোমার সঙ্গে কিভাবে বন্ধুত্ব হওয়া সম্ভব? এর ফল কখনো ভালো হবে না। তাছাড়া কপট লোকেরা বন্ধুত্বের ছল করে অনেক ক্ষতি করে। তবু তুমি যখন কিছুতেই আমার কথা শুনবে না, তখন পরীক্ষামূলক ভাবে তোমার সঙ্গে বন্ধুত্ব করছি, তবে ওই দূর থেকেই। আমিও কখনো তোমার সামনে বেরোবো না, তুমি ভুলেও আমার গর্তের ভেতরে ঢুকবার চেষ্টা করবে না। যদি কোনোদিন করো তবে সেই দিনই তোমার সঙ্গে আমার বন্ধুত্বের শেষ। কেমন, আমার কথায় রাজি আছো তো? তখন সেই হিরণ্য
হিরণ্যক বলছে যে তোমার সঙ্গে আমার খাদ্য খাদকের সম্পর্ক কখনোই বন্ধুত্ব হতে পারে না, তবে তুমি এত করে বলছো সেজন্য দূর থেকে এই বন্ধুত্বটা হবে। আমি কখনো তোমার সামনে যাব না, আর তুমিও আমার গর্তে ঢুকবে না। যদি কখনো তুমি ঢুকবার চেষ্টা করো সেই দিনই বন্ধুত্বের শেষ। এই আমার কথায় তুমি রাজি আছো তো? তখন থেকে লঘুপতনক কাক আর হিরণ্যক ইঁদুর উভয়েই নানা প্রকার গল্প গুজব করে দিন কাটাতে লাগলো। বন্ধুত্ব ক্রমে গভীর হয়ে এলো। অনেকদিন এইভাবে কেটে যাওয়ায় লঘুপতনককে আর হিরণ্যক কোনো সন্দেহ করে না। এখন উভয়ে খুব কাছাকাছি বসে মনের কথা বলে। রোজ লঘুপতনক ঠোঁটে করে শহর থেকে রান্না খাবার, মাংস খন্ড, ফলের টুকরো নিয়ে আসে। দুজনে মনের আনন্দে তা ভাগ করে খায়। এইভাবে দিন যায়, দুজনেই খুশি। একদিন সন্ধ্যাবেলা শহর থেকে ফিরে এসে লঘুপতনক বলল, ভাই, এদেশে আর থাকা যাবে না। এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব অন্য কোথাও চলে যেতে হবে। হিরণ্যক চিন্তিত হয়ে বলল, ভাই, তোমার এই বিরক্তির কারণ কি? একদিন সে কাক অন্য জায়গাতে মানে শহর থেকে ঘুরে এসে বলল যে আর এখানে থাকা যাবে না, চলে যেতে হবে। তখন এই হিরণ্যক মানে ইঁদুর সে তখন বলছে, তোমার এই বিরক্তির কারণ কি? লঘুপতনক বলল, এদেশে দুর্ভিক্ষ লেগেছে। আগে গৃহস্থরা পাখিদের খাবার জন্য কত শস্য ছড়িয়ে দিত, এখন তারাই পাখিদের ধরে ধরে খাচ্ছে। আমি আর একটু হলেই ধরা পড়তাম। কোনো প্রকারে প্রাণ নিয়ে ফিরে এসেছি। হিরণ্যক একটু চিন্তা করে বলল, তা কোথায় যাবে ঠিক করেছো? লঘুপতনক বলল, দক্ষিণ দিকে নিরিবিলি এক স্থানে একটি বড় সরোবর আছে, আর সেখানে তোমার থেকেও পরম সুহৃদ এক কচ্ছপ আছে, তার কাছেই যাব ভাবছি। হিরণ্যক বললে, তুমি যদি যাবেই ঠিক করে থাকো তবে আমিও তোমার সঙ্গে যাব। আমারও এখানে আর ভালো লাগছে না। লঘুপতনক বলল, কেন ভাই, তোমার দুঃখ কিসে? আমি তো এখানকার স্থায়ী বাসিন্দা নই। দুদিনের জন্য এসেছিলাম, আবার চলে যাচ্ছি। তাছাড়া আমি উড়ে চলে যাব। তুমি এত দূরের পথ যাবে কি করে? হিরণ্যক বলল, কেন যেতে চাইছি তা তোমাকে আর একদিন সময় মতো বলবো। তুমি আমাকে তোমার পিঠে বসিয়ে নিয়ে চলো। লঘুপতনক খুশি হলো হিরণ্যকের কথা। রাতটা কাটিয়ে পরদিন সূর্য উঠবার আগেই হিরণ্যককে পিঠে তুলে নিয়ে লঘুপতনক উঠতে আরম্ভ করলো। অবশেষে লঘুপতনক একটা জলাশয়ের তীরে এসে নেমে মন্থরকের কাছে গেল। মন্থরক তখন শেষ বেলায় গায়ে রোদ লাগাচ্ছিল। একটা কাককে উড়ে আসতে দেখে ভয় পেয়ে সে তাড়াতাড়ি জলে ডুব দিল। মানে কচ্ছপটার নাম হচ্ছে মন্থরক। তখন ওদের কাকটাকে আসতে দেখে ও চিনতে পারেনি, ও জলে ডুবে গেল, সে সরোবরে আর কি। তখন লঘুপতনক বলল, বন্ধু মন্থরক, আমাকে দেখে ভয় পেও না। আমি তোমার প্রাণের বন্ধু লঘুপতনক। বন্ধুর গলার স্বর চিনতে পেরে তাড়াতাড়ি জল থেকে উঠে এলো মন্থরক। দুই বন্ধুতে অনেক কথার পর হিরণ্যককে দেখে মন্থরক বলল, তা তুমি এই যাকে পিঠে করে বয়ে নিয়ে এলে, এর পরিচয় তো জানতে পারলাম না। একে তো তোমার পরম উপাদেয় খাদ্য হিসাবেই জানি, পিঠে করে নিয়ে এলে? হ্যাঁ, তখন লঘুপতনক এই মন্থরকের নাম ধরে ডাকতে, আমি তোমার বন্ধু এসেছি, লঘুপতনক তুমি বেরিয়ে এসো। তখন সে জল থেকে উঠে এলো, উঠে কথাবার্তা বলে তারপরে বলছে যে তুমি যাকে পিঠে করে নিয়ে এলে সে তো তোমার খাদ্য, তাকে তুমি পিঠে করে নিয়ে এলে কেন, এটা বুঝতে পারছি না। লঘুপতনক বলল, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই, এর নাম হিরণ্যক, আমার বিশিষ্ট বন্ধু। এর গুণের শেষ নেই। আকাশের তারা, বৃষ্টির ফোঁটা কিংবা সমুদ্রের বালি যদিও শেষ করা যায়, তবু এর গুণের কথা শেষ করা যাবে না। কয়টা আর তোমাকে বলবো। তখন লঘুপতনক বলল যে এর নাম হিরণ্যক, এ আমার একজন বিশিষ্ট বন্ধু।
আর এর এত গুণ যে বলা যায় না। বলছেন আকাশের তারা গোনা যাবে, বৃষ্টির ফোঁটা, সমুদ্রের বালি সব সংখ্যা করা যাবে, কিন্তু এর গুণের কথা শেষ করা যাবে না। শুনে মন্থরক বলল, ইঁদুর কাকের বন্ধু, কোথাও শুনেনি এরকম বন্ধুত্ব হয়। তা বেশ, দেখে বেশ আনন্দ বোধ করছি। তোমার যখন বন্ধু, তখন আজ থেকে আমারও বন্ধু হলো, কিন্তু তোমার সঙ্গে তোমার বন্ধুও চলে এলো কেন? আমার বড়ই জানতে কৌতূহল হচ্ছে। হ্যাঁ, তখন সেই মন্থরক বলছে যে হ্যাঁ, ইঁদুর কাকের বন্ধু এটা কোনোদিন, যাই হোক, তুমি তোমাদের যখন বন্ধুত্ব হয়েছে, তখন আজ থেকে আমরা তিনজনই বন্ধু হলাম। কিন্তু ও কেন এলো তোমার সঙ্গে, এটা আমার জানতে খুব ইচ্ছা হচ্ছে। লঘুপতনক বলল, একই প্রশ্ন আমিও তাকে করেছিলাম, তখন বলেছিল পরে বলবো। আমিও কিছুই জানি না। ভাই হিরণ্যক, তুমি এইবার শোনাও তোমার অতীত জীবনের কথা। হ্যাঁ, তখন হিরণ্যক বলতে আরম্ভ করলো। হিরণ্যক বলেছিল না যে আমি তোমাকে পরে বলবো, ওই যে বন্ধুত্ব হলো কি করে পায়রাদের সঙ্গে। তখন এই লঘুপতনক বলছে, এই প্রশ্নটা আমি তো ওকে করেছিলাম, তখন সে বলেছিল যে পরে বলবো। তো পরে শোনা হয়নি, আমিও কিছুই জানি না। ভাই হিরণ্যক, তুমি এইবার শোনাও তোমার অতীত জীবনের কথা। তখন হিরণ্যক বলতে আরম্ভ করবে তার অতীত জীবনের কথা। তো এইভাবে এটা মিত্র প্রাপ্তি, এটাতে দেখিয়েছেন বিষ্ণু শর্মা যে মানে ইঁদুরের সঙ্গে কাক, তারপরে এই যে পায়রার সঙ্গে কাক, মানে যাদের যাদের সঙ্গে খাদ্য খাদকের সম্পর্ক, তাদের মধ্যেও বন্ধুত্ব হতে পারে যদি তাদের মধ্যে ভালো গুণ থাকে, যদি তারা মানে কপট না হয়। যদি অকপট হয় তাহলে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠতে পারে। আর এরা যতই ছোট হোক, মানে ইঁদুর কত ছোট প্রাণী, তারপরে কচ্ছপ কত ছোট, কিন্তু তাদের এত বুদ্ধি আর তাদের মনটা এত ভালো যে তারা তাদের বন্ধুর জন্য তারা সব সময় মানে তাকে সাহায্য করার জন্য তারা উদ্গ্রীব। সেই জন্য এই দ্বিতীয় তন্ত্রের নাম হচ্ছে মিত্র প্রাপ্তি। এই মিত্র প্রাপ্তিতে আছে 5টা গল্প। এই 5টা গল্প, তার মধ্যে আজকে হয়ে গেল 2-3টে হয়ে গেল, আর বাকি দিন আবার বাকিগুলো হবে। তো আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম? যে লোভ করলে লোভের ফল পেতে হবে। আর বন্ধুত্ব সমানে সমানে হয়, এটা কথা আছে বটে, কিন্তু খাদ্য খাদকের যে সম্পর্ক, সেখানেও বন্ধুত্ব হতে পারে যদি দুজনেরই মনের মধ্যে ভালো ভাব থাকে, শুভ বুদ্ধি থাকে। এইরকম এই মানব সমাজেও তাই। আমরা যে একসঙ্গে সমাজে বাস করি, সেখানে আমরা যদি মানে মনের মধ্যে যদি শুভ বুদ্ধি যদি রাখি, তাহলে আমাদের কি সকলের সঙ্গে আমরা মিলেমিশে থাকতে পারি। কিন্তু তা যদি না হয়, তাহলে লোভ, তারপরে হিংসা আমাদের মনের মধ্যে বাস করে মনের মধ্যে জেগে ওঠে তখন অপরের সঙ্গে আমাদের বিচ্ছেদ ঘটায়। যেমন মিত্র ভেদে কত জায়গায় দেখুন বিচ্ছেদ আপনারা দেখলেন যত 16টা গল্পের মধ্যে। এখন মিত্র প্রাপ্তিতে 6টা গল্প আছে, তার মধ্যে আজকে হলো একটাই হিরণ্যকের কথা এখনো হয়নি শেষ, হিরণ্যকের কথা শুরু হয়েছে, এটা পরদিন হবে। তাহলে এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে আমরা যদি সকলের সঙ্গে মিলেমিশে থাকতে চাই, তাহলে আমাদের মনটিকে আগে শুদ্ধ করতে হবে। চিত্ত শুদ্ধি যেটা বলে আমাদের ধর্মে, বারবার বলেছে যে কোনো ধর্মে তুমি আগে চিত্ত শুদ্ধি করো, তাহলে তুমি সেই ঈশ্বরকে চিন্তা করতে পারবে। চিত্ত শুদ্ধ হলে মনের ময়লা সব
দূর হবে। তা নইলে কিন্তু মন সেই আয়নায় যেমন ময়লা থাকলে দেখা যায় না দর্পণে, সেই রকম কিছুই মানে মনের মধ্যে কিছুই ভালো ভাব জাগ্রত হবে না। সেই জন্য আমরা আমরা তো শ্রেষ্ঠ জীব, মানে সৃষ্টিতে স্রষ্টার শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। মানুষ যে হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি, কারণ মানুষই ভগবানকে চিন্তা করতে পারে। কিন্তু চিন্তা করতে পারে সেটা এত সহজ নয়, তার অনেক বাধা আছে, বিপত্তি আছে। সেইগুলো কাটিয়ে সে যদি উঠতে পারে তবেই সে তার মনটিকে শুদ্ধ করে এই সংসারেও ভালোভাবে বাস করতে পারে, আর সে ঈশ্বর চিন্তাও করতে পারে। এই শিক্ষা বিষ্ণু শর্মা এই রাজার ছেলেদের 3 পুত্রকে দিয়েছেন, আর এই গল্পের মাধ্যমে তিনি তাদের শিক্ষিত করে তুলেছেন, শিক্ষিত করেছেন। আর এত তাদের বুদ্ধি যে 6 মাসের মধ্যেই তারা এই জ্ঞান অর্জন করলেন, আর তাদের বুদ্ধিও অনেক মানে উন্নত হলো। এইভাবে রাজার 3 পুত্রই এই বিষ্ণু শর্মার কাছে বিদ্যা শিক্ষা লাভ করে প্রকৃত মানুষ হলেন। তো আজকে এই পর্যন্তই থাক, এরপরের ক্লাসে আবার হবে মিত্র প্রাপ্তি অংশটি, আবার বাকি গল্পগুলি পড়া হবে। আপনারা সকলে ভালো থাকবেন, ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ আপনাদের সকলের উপর শতধারে বর্ষিত হোক। আর আপনারা শুদ্ধভাবে, শুদ্ধ চিন্তায়, শুভ চিন্তায় যেন দিনাতিপাত করতে পারেন, সবাইকে ভালোবেসে সংসারের থেকে যেন আনন্দে দিন যাপন করতে পারেন, এই প্রার্থনা করে আমি আজকে ক্লাস শেষ করব। ধন্যবাদ। বিপত্তির আশিসে আমরা আগামী সপ্তাহে আবার মিলিত হব এই আশা রাখি। আজকের অন্তিম নিবেদন সঙ্গীত নিবেদনে মৌসুমী বন্দ্যোপাধ্যায়। প্রণাম মা। জয় মা। শোনা যাচ্ছে গো? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। যে নিশায় আমারে তোমা ছাড়া করে, সে নিশায় আমার জাগায় না। যে সুখ লোভিলে তোমারে ভুলিব, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ
সাগরে ভাসায় না, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমারে শুনায় না। যে আখি ঝরিলে তোমারে লভিব, সে আখির ধারা মুছায় না। যে আখি ঝরিলে তোমারে লভিব, সে আখির ধারা মুছায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় না। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। প্রণাম মা।